আমি এক্সপ্লোরিং মোডেই আছি, ফলত এখনো কোনো একটা নির্দিষ্ট স্ট্যান্ড বা কোনো একটা জায়গায় প্ল্যাটফর্মে পৌঁছায়নি যেখান থেকে আমি ন্যারেট করতে পারবো, মানে এই ভেতরটাতেই আছি। তারপর প্রদীপ্তর সাথে কাজ শুরু হয়, এবার প্রদীপ্তর সাথে জার্নি চলছে। তারপর বাকিটা ব্যক্তিগত থেকে একদম সব, মানে শুধু বাকিটা ব্যক্তিগত, আগেও আমরা অনেক কাজ করেছি, মিউজিক ভিডিও করেছি, আচ্ছা, ছোট ছোট কাজ করেছি, ইভেন এখনো ছোট ছোট মোবাইল নিয়ে কাজ করি, সেগুলো প্রচুর লোক জানেও না, নিজেদের এক্সপেরিমেন্ট চলতে থাকে। অতটাও প্রিভিলেজ স্কুল নয়, এরকম একটা জায়গায় কাজ করি আমরা। শান্তি সংঘ বলে স্কুল আছে, স্কুলটা মূলত উদ্বাস্তুদের বানানো স্কুল। সেই স্কুলে যারা মেয়েদের স্কুল, ওটা যারা পড়তে আসে তারা খালের ধারেই থাকে। আচ্ছা, তো সেই রকম একটা স্কুলে আমরা কাজ করা শুরু করি। সেই স্কুলে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম ঘটনা ঘটে। যে কোনোদিন বাড়ি থেকে বেরোয়নি মেয়েটা, তার নিজের জন্মদিনে হেডফোন কানে নিয়ে, ফোন নিয়ে বেলেঘাটায় থাকে, হাঁটতে হাঁটতে শহীদ মিনার চলে গেছে। শহীদ মিনারে গিয়ে একটা পোস্ট করেছে যে আজ আমার জন্মদিন, আমি জীবনে প্রথমবার একা শহীদ মিনারে এলাম। মানুষ জানি না নিজে নিজে কতটা বদলাতে পারে, চেষ্টা করে, কেউ কেউ পারে জিনিয়াসরা হয়তো, কিন্তু 4-5টা খুব প্রভাবিত করে মানুষকে। তো এইটা ওরাও আমাদেরকে প্রভাবিত করছে সিরিয়াস হতে। আমরা এতটাও সিরিয়াস নই, এতটা কিন্তু প্রভাবিত করেছে। তার মানে এটা হয়, এক একটা জায়গার ফ্লেভার সম্পূর্ণ আলাদা। মানে কলকাতা থেকে কেউ গিয়ে গ্রামে নাটক করে, সেটা কলকাতার মতনই দেখতে লাগে, ওরাও চান কলকাতার মতো। মানে এক একটা জায়গা তো এক এক রকম, এই ভ্যারাইটিটা খুব জরুরি, সেটা নষ্ট আবার এক্সপ্লোর করার আছে। মানে একই জায়গায় কাজ করতে করতে একরকম তো এক ধরনের অভিজ্ঞতা, সম্পর্ক, বোধ টোধ এসব তৈরি হয়। আর একটা স্পেস আছে, সেই স্পেসটাতেও তো কিছু মানুষ কাজ করে, তো সেইখানে গিয়ে তাদের সাথেও তাদের কাজের পদ্ধতিটা কি সেটা জানা, এক্সপ্লোর করাটা সেটাও জরুরি। মানে এক একটা চরিত্রের তো এক একটা করে সুর থাকে, এটা আমি এরকম করে বলে ফেলি সবসময় পাই এমনটা নয়, কখনো কখনো পেয়ে যাই। ওটা পেয়ে গেলে তখন অনেক কিছু আর মানে খুব মানে অনেক কিছু ভাবতে হয় না। নমস্কার, আটপৌরের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর গৌরব রায়। আজকে আটপৌরের পর্বের নতুন অতিথি আমাদের সকলের প্রিয় বাংলা অন্নধারার ছবির অন্যতম অভিনেতা শ্রী অমিত শাহ। আপনাকে স্বাগত আটপৌরেতে। প্রথমে আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে আপনার ছেলেবেলার সম্পর্কে যদি বলেন, কিভাবে ছোটবেলা থেকে আপনার অভিনয়ে আসা, বা তখন কি ভাবনাটা ছিল যে অভিনয়ে আসবেন? আমি মূলত কলোনিতে মানুষ, আচ্ছা, শিবকৃষ্ণ গালেন। আচ্ছা, এবারে তখন অনেকগুলো বিষয় ছিল, তো আমাদের ফ্যাক্টরি বেল্ট এরিয়ায় মানুষ, তো সেইখানে বিভিন্ন ভাষাভাষীর লোকজন, মানে সেখানে এখনো ওড়িয়া, বিহারি, সাউথ ইন্ডিয়ানই বলবো, সে তারা তামিল না তেলেগু আমি ডিটেলে জানি না বলে বলতে পারি না। সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে সব রকম মানুষের বসবাস। তো তাদের যেহেতু ছোট ছোট অনেকগুলো জোনে লোক থাকতেন, ফলে আমরা অনেক কিছু জিনিসই ছোটবেলা থেকে দেখা শুরু করেছি। মূলত আশা হচ্ছে যে পাড়ায় যে মনসার গান, শীতলার গান, এই যাত্রাপালাগুলো হতো। তারপরে আমাদের টাটা অয়েল মিল ছিল ফ্যাক্টরি বেল্ট এরিয়া, সেখানটায় হতো, পুজো উপলক্ষে যাত্রা হতো, সেসব দেখে দেখে ইন্টারেস্ট গ্রো করা যায়। তারপরে মাঝখানে একদম ছোট তখন 5-6-এ আমরা নিজেরাই অভিনয় করছি, নিজেরাই এরকম করে গামছা বেঁধে মেয়ে সেজে হচ্ছি। তারপর বন্ধ হয়ে যায়। তারপর আবার যখন কলেজে শুরু করি তখন গ্রুপ থিয়েটারের কি, গ্রুপ থিয়েটার কেন, এইভাবেই খুব সিম্পল এইভাবেই চলে আসে। বাংলার যে লোক সংস্কৃতি সেটা একটা অনেকটা প্রভাব আছে যাত্রা এবং এই যে আসার ক্ষেত্রে, সেটা আলাদা করে কখনো ভাবিনি, কিন্তু ওটা ছিলই। এখন একটু একটু করে দেখতে পাই যে আলাদা করে আমি কিছুই করছি না, এগুলো ছিলই, এটাই বেরোচ্ছে আর কি। এখন যে মানে পাড়ার চরিত্র তো অনেক বদলে গেছে, বা অনেক বদলে গেছে। আপনি যে পাড়ায় আগে ছিলেন সেই পাড়ার চরিত্র বদলেছে, অনেক বদলে গেছে। কারণ এখন অনেক হাই রাইজ, মানে বিল্ডিং এ ভরে গেছে, প্রচুর মানুষজন এসছে বাইরে থেকে লোকজন, তারা গোটাটা আমাদের পাড়া সম্পর্কে জানে না, ফলে সেই পুরনো সম্পর্কগুলো আর নেই। নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু খুবই কম আসলে, মানে খুবই কম। পাড়াটা, একটা পাড়া যখন চেঞ্জ হয়, মানে সে তার সঙ্গে সঙ্গে তার সংস্কৃতি বা যে ধারাটা সেটাও চেঞ্জ হয়। তো সেটা কি মানে এই থিয়েটার বা নাটক, এই ধরনের যে শিল্প মাধ্যম আর কি, সেটাকে কতটা প্রভাবিত করে? মানে সেটা কিভাবে প্রভাবিত করছে, মানে সেইটা ওভাবে আমি জানি না, কিন্তু প্রভাবিত করছে এটা আমি বুঝতে পারছি। মানে বলা, আমি এক্সপ্লোরিং মোডেই আছি, ফলত এখনো কোনো একটা নির্দিষ্ট স্ট্যান্ড বা কোনো একটা জায়গায় প্ল্যাটফর্মে পৌঁছায়নি যেখান থেকে আমি ন্যারেট করতে পারবো, মানে এই ভেতরটাতেই আছি। তো কথা প্রসঙ্গে কি এটা সেটা উঠে আসতে পারে, সেই আর কি।
আর আপনার প্রথম ছবি সম্পর্কে একটু বলুন, যেখানে আপনার প্রথম প্রথম ছবি হচ্ছে তখন ঋত্বিক একাডেমি বলে একটি ইয়ে ছিল, সালটা আমার মনে নেই। অমিত বসু বলে একজন ডিরেক্টর, আমাদেরই বন্ধু, ও ঋত্বিক একাডেমিতে পড়তে গেছিল 1 বছরের ভিডিও প্রোডাকশন ডিরেকশনের কোর্স। তো ওর ছবিতেই প্রথম অভিনয় করি। তারপর ও যখন রূপকলা কেন্দ্রে গেল, আবার ওর ছবিতেই আবার অভিনয় দিয়ে শুরু আর কি, ওই সময় দিয়ে শুরু করি। আর কমার্শিয়াল ছবি বলতে প্রথম ছবি বাজিকর বলে একটি ছবি, সেটাতে অভিনয় করেছিলাম। নট ওভার নট আউট, এগুলো প্রথম দিককার আর কি। তারপর পিঙ্কি আই লাভ ইউ ওই ছবিটাতে আপনার, হ্যাঁ ওই পরে আর কি। তারপর প্রদীপ্তর সাথে কাজ শুরু হয়, এবার প্রদীপ্তর সাথে জার্নি চলছে। তারপর বাকিটা ব্যক্তিগত থেকে একদম সব, মানে শুধু বাকিটা ব্যক্তিগতর আগেও আমরা অনেক কাজ করেছি, মিউজিক ভিডিও করেছি, আচ্ছা ছোট ছোট কাজ করেছি, ইভেন এখনো ছোট ছোট মোবাইল নিয়ে কাজ করি, সেগুলো প্রচুর লোক জানেও না, নিজেদের এক্সপেরিমেন্ট চলতে থাকে। থিয়েটারের প্রতি ভালোবাসা বেশি খানিকটা নাকি অভিনয়, মানে আপনার সিনেমার প্রতি ভালোবাসাটা খানিকটা বেশি, মানে কোনটা এগিয়ে রাখবেন? এমনি আমরা এখনকার মতো অতটা ফোকাস ছিলাম না কোনোদিনই। আচ্ছা। তো থিয়েটার করতে গিয়ে দেখলাম যে পড়াশোনার বাইরে বন্ধু বান্ধব হয়, সেটা করতে গিয়ে সম্পর্কগুলো ম্যাটার করে যেত। আর ওরকম ফোকাস ছিলাম, মূলত দলের প্রোডাকশন এইসবই আমি দেখতাম, সেট, আলো, খাবার দাবার এইসব দেখতাম। এবার দেখতে দেখতে ওভাবেই চলছিল। তারপর অন্য দলে গেলাম, তারপরে আমি টেলিভিশন সিনেমায় কাজ পাওয়া শুরু হলো। তারপরে আর টেলিভিশনে আপনার ফ্রিল্যান্স তো দীর্ঘ গ্যাপ থাকে, একটা কাজ হওয়ার পর দীর্ঘ গ্যাপ থাকে, মানে আমি কখনোই অত পপুলার, দীর্ঘদিন ধরে করলেও খুব পপুলার রেগুলার কাজ আমি কখনোই পাইনি, কখনো করিনি। তো ওই গ্যাপে তো বলা, বন্ধু যেমন দল তখন রেডি হয়ে গেছে, তখন প্রথম আমার কাছে বললো তাহলে একটা নাটক, আমি ভাবিনি কে করবে নাটক, তাহলে তুই তো একটু বড়, তুই নে। মানে ওই আমি একটু বেশি দিন থিয়েটার করেছি বলে ওই ডিরেকশন শুরু করলাম। শুধু দলটা তো চলছিল না, কাউকে একটা দরকার। তার আগে অরূপ বলে এটা আমার বন্ধু আছে, সে কাজ করছিল। ওইভাবে চলে আসা, মানে খুব যে একটা ফোকাস হইতে আসা না, একটা দল বানিয়েছি, নাটক না করলে দলটা চলে যাবে, কোথাও একটা রেসপন্সিবিলিটি কাজ করে গেছে। বিদূষক নাট্যমন্ডলীতে যাত্রা মোটামুটি 2000 সাল থেকে। 2000 সাল থেকে 2000। এই বছরটা আমাদের 25 বছর আপনাদের। এই বছর নতুন নাটক নিয়ে যদি একটু বলেন। এই বছরে নতুন নাটক যেটা করেছি তারিণী মাঝি করেছি, তারপরে এই একটা নতুন নাটক করছি, এই স্পেসটাতেই হবে এই নাটকটা, বাদল সরকারের সারা রাত্রি। তারপর আমরা সেমিনার করি, সারা বছর কিছু না কিছু খুব সামান্য কাজ থাকে আমাদের। স্পেশাল যে কাজটা আমরা করি, দীর্ঘদিন ধরে করে আসছি, আমাদের এরিয়ার বিভিন্ন স্কুলে চলে যাই, স্কুলে গিয়ে স্টুডেন্টদের সাথে থিয়েটার করার একটা আমাদের ওয়ার্কশপ ভিত্তিক শুরু করি। তারপর নাটকটা 3 মাস ধরে চলে আর কি, তাতে স্কুলেরও প্রাণষ্ঠাগত হয়, আমাদেরও হয়, কিন্তু সময় তো লাগেই, ম্যানেজ করে করে সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন এদিক ওদিক করে করতে হয়। স্কুলের থেকে কিছু বাচ্চারা, মানে খুব আগ্রহী বাচ্চারা এরকম পেয়েছেন যারা এখন নাটক করতে আসছে? স্কুল তো আমার মানে চিন্তা ঘুরিয়ে দিয়েছিল, তার কারণ আমরা অনেকগুলো হিন্দি স্কুলে কাজ করেছি, বাংলা স্কুলে কাজ করেছি। আমাকে দেখে আপনি বুঝতেই পারছেন যে মূলত সরকারি স্কুল, তারপরে অতটাও প্রিভিলেজ স্কুল নয়, এরকম একটা জায়গায় কাজ করি আমরা। শান্তি সংঘ বলে স্কুল আছে, স্কুলটা মূলত উদ্বাস্তুদের বানানো স্কুল। সেই স্কুলে যারা মেয়েদের স্কুল, ওটা যারা পড়তে আসে তারা খালের ধারেই থাকে। আচ্ছা, তো সেই রকম একটা স্কুলে আমরা কাজ করা শুরু করি। সেই স্কুলে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম ঘটনা ঘটে। মজা হচ্ছে, সেই স্কুলে যখন কাজ করতে গিয়ে আমরা দিদিমণিকে বললাম যে আমরা কি করব, আমরা তাহলে আমাদের প্ল্যান ছিল যে আমরা টেক্সট, লোকে তো পড়তে চায় না, তো আমরা ঠিক করেছিলাম যে অঙ্ক নিয়ে নাটক করে ফেলা যায় নাকি, কমেডি, বিজ্ঞান নিয়ে, ভূগোল নিয়ে করে ফেলা যায় নাকি, মানে পড়াটা একটা সুবিধা হয়, তো মজা পায় পড়তে, মজা পায়। তো তখন দিদিমণি বললেন আমাদের স্কুলে বড় সমস্যা হচ্ছে যে 8-9 ক্লাস 8-9 মেয়েরা বিয়ে করে ফেলে, এইটা একটা সমস্যা, আমরা হ্যান্ডেল করতে পারিনি কোনোদিন, আমরাও পারিনি এখন অবধি। তো বলে যদি পারেন এটা নিয়ে নাটক করুন। তো এটা নিয়ে আমরা নাটক করলাম। তখন মেয়েগুলো ক্লাস 8-8 পড়তো, ওরা মোটামুটি ড্রপ আউটই হয়ে যায়। কিন্তু যে মেয়েগুলো নাটক করতে এলো আমাদের সাথে, রাধারানী বলে একটা নাটক হয়েছিল, তারপরে আমরা কালো মাছের গল্প বলে আমাদের একটা নাটক আছে, ইয়ানি একটা টেক্সট, সেটা আমরা করি। মেয়েগুলো ইনভলভ হলো, তার মধ্যে কিছু মেয়ে ছেড়েও চলে গেল। এবার সেই মেয়েগুলোর মধ্যে এখন একজন ইংরেজি অনার্স পড়ছে, একজন সিএ পড়ছে, তারা কিন্তু খুবই সাধারণ বাড়ির ছেলে মেয়ে। মানে তার মধ্যে একটি মেয়ে
ইউটিউব দেখতে দেখতে, কোরিয়ান ফিল্ম দেখতে দেখতে গোটাটা নিজেকে মনে করে যে ও কোরিয়াতে থাকে। আচ্ছা, মানে এইরকম বিভিন্ন রকম এলিমেন্ট রয়েছে, মানে এইটা আমরা কল্পনাই করতে পারিনি। যে সে যে কোনোদিন বাড়ি থেকে বেরোয়নি মেয়েটা, তার নিজের জন্মদিনে হেডফোন কানে নিয়ে ফোন নিয়ে বেলেঘাটায় থাকে, হাঁটতে হাঁটতে শহীদ মিনার চলে গেছে। শহীদ মিনারে গিয়ে একটা পোস্ট করেছে যে আজ আমার জন্মদিন, আমি জীবনে প্রথমবার একা শহীদ মিনারে এলাম। তো এইটা আনন্দ আমাদের। এইটা থিয়েটার অনেক কিছু বদলেও দিতে পারে মানুষের জীবন, বা ওই যে স্তরে বড় ওরা ছিল আর aspect এ কি বদলায় জানি না, কিন্তু আসলে অনেকগুলো মানুষ নিয়ে কাজ তো। আর আমাদের মনে হয় মানে এটা দেখে এসছি, মানে ওটা ওরম মনে হয়, এটাই হয় এরকম বলছি না। সেটা হচ্ছে যে মানুষ জানি না নিজে নিজে কতটা বদলাতে পারে, চেষ্টা করে, কেউ কেউ পারে জিনিয়াসরা হয়তো, কিন্তু চারপাশটা খুব প্রভাবিত করে মানুষকে। তো এইটা ওরাও আমাদেরকে প্রভাবিত করছে সিরিয়াস হতে। আমরা এতটাও সিরিয়াস নই, এতটা কিন্তু প্রভাবিত করেছে, তার মানে এটা হয়, এইরকম বিষয়টা। বাংলা ভাষায় মানে অনেক সময় যেটা হয়, মানে কলকাতা ভিত্তিক যে থিয়েটার দল আর কি, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা তাদের শো অনেক বেশি হয় আর কি, বিভিন্ন যে মঞ্চগুলোতে আছে। কিন্তু বাইরে যারা আঞ্চলিকভাবে নাটক করছেন, ধরুন গোবরডাঙ্গায় কেউ নাটক করছে বা আরো অন্য জায়গায় যেসব নাটক করছে, সেইগুলো অতটা আমরা মানে শুনতে পাই না বা মানে পৌঁছায় না আর কি। শুধু নাটক নিয়ে বলছি না, পুরো মানে যেহেতু বন্দরে বান্দরের নাচানাচি একটু বেশি হয়, সব মিলিয়ে একটু বেশি হয়, তো আবার ট্রেন্ডও থাকে একটু এখানটা করতে। আর আমি রিসেন্ট ৭৩ নাটক দেখতে গেলাম, ওটা একটা প্রোপাগান্ডা নাটক, নেশার বিরুদ্ধে ওরা কাজ করেছে, স্কুলে স্কুলে ক্যাম্পেনিং করছে। তো প্রথমে নাটকটা দেখতে বসেই না, আমি তো কলকাতা থেকে গেছি, আমি একটু বেশি জানি, এইটা না আমি চাইবা না চেয়ে মার আছে। এবার বিষয়টা হচ্ছে বসলাম, এবারে প্রথম ৫ মিনিট না উঠে আসি, উঠে আর যাবো কোথায় বলে বসে পড়লাম। বসে পড়ে আমি ফিল করলাম যে এক একটা জায়গার মানুষ এক এক রকমের হয়, তাদের স্পিড গুলো এক এক রকমের হয়, তাদের কমিউনিকেশন পদ্ধতি এক এক রকমের হয়। তো ওই প্রোপাগান্ডা নাটকটা দেখতে গিয়ে আমি এটা প্রথম ৭৩ নাটক দেখতে গিয়ে শিখলাম। ৭৩ বলছি ৭৩ মানে জেলার নাটকগুলো টুকটাক করে আমি দেখছি, ওখান থেকে এটা ভাবছি এক একটা জায়গার ফ্লেভার সম্পূর্ণ আলাদা। মানে কলকাতা থেকে কেউ গিয়ে গ্রামে নাটক করে, সেটা কলকাতার মতনই দেখতে লাগে, ওরাও চান কলকাতার মতো। মানে এক একটা জায়গা তো এক এক রকম, এই ভ্যারাইটিটা খুব জরুরি, সেটা নষ্ট হয়। মানে সবাই কলকাতার মতো হতে চায়, এটা একটা সমস্যা। সেইটা কেন, মানে এবারে আমি তো মানে ব্রন অ্যান্ড ব্রট আপ এখানটায়, ফলত আমার পক্ষে এটা বলা মুশকিল। আর বাংলা ছাড়াও যে অন্য যদি আঞ্চলিক ভাষা নাটক আরো হয় আর কি, সেটা তো আরো বেশি ভেরিয়েশন তৈরি করবে বলে। হ্যাঁ, তা তো ওটা আমরা কত কিছু মানে কত জিনিস দেখার সুযোগ পাবো, ওইটুকু অ্যাকসেপ্ট করে নিলে। সবসময় অত স্পিড ফিড, মানে এক একটা জায়গায় এক রকম স্পিড, সেটাই তো দেখবার। এরপরে আমরা আপনার ছবি নিয়ে আরো কিছু কথা বলি। মানে ধরুন ওয়েব সিরিজ যে ছবিগুলো হচ্ছে আর কি, বা বড় পর্দার যে ছবি বা ফিচার ফিল্মগুলো, তাতে বা আপনার যে নাটকে আপনি অভিনয় করছেন, এবং এই যে বিভিন্ন মাধ্যমে অভিনয় হচ্ছে আর কি, মানে অভিনয়ের ক্ষেত্রে খুব একটা তারতম্য হয় কি, মানে আপনার বোধের বা দর্শনের জায়গা থেকে কিছু? হ্যাঁ, সে তো হয়। মানে মানে ফাইনালি তো কমিউনিকেশন। হ্যাঁ, উল্টো দিকের মানুষটার উপর ডিপেন্ড করে কমিউনিকেশনটা কি হবে। যেভাবে আপনার উল্টো দিকে আমি আছি, আমার উপর খানিকটা ডিপেন্ড করছে কমিউনিকেশন কেমন হবে, আমার কমিউনিকেশন ডিপেন্ড করছে আপনার উপরে। তো এইটা ফলত এইগুলো তো হয়, মানে ডিরেক্টর বদলে গেলে, সেম কন্টেন্ট সেম ক্যারেক্টার, ডিরেক্টর বদলে গেলে কমিউনিকেশনটা বদলে যায়, কাজটা বদলে যায়, এটা বেসিক আর কি। এত কম দিন এখন শুট হচ্ছে আর কি, সেই বিষয়ে ১২-১৩ দিনের মধ্যে একটা সিনেমা শুট হয়ে টাকা নেই, তো সেটা মানটাও তো অনেকটাই পড়ে গেছে বা পড়ছেও আর কি। সে তো পড়ছে শুধু টাকার জন্য পড়ছে এমনটা নয়, মানে এরকমও আছে যে লোকে ৩০ দিন শুট করে কিছু দাঁড় করাতে পারছে না, আবার ১০ দিনের শুটিংও দাঁড় করিয়ে দিচ্ছে। সিরিয়াসনেসটা ম্যাটার, আর আমি কি করতে চাইছি সেটা একটা ম্যাটার। টাকাটা খুব জরুরি বিষয়, ফিল্মের জন্য খুব জরুরি বিষয়, তারপরেও অনেকগুলো কথা থাকে আসলে। মানে আমাদের কিছুই নেই যে ক্যামেরা ট্যামেরা এখানে রাখা, আমরা ভালো কিছু করছি আমরা বলছিও না, কিন্তু এভাবেও তো করা যায়। মিনিমালিস্টিক একটা প্রসিডিউর, মানে সেটা দিয়ে যদি বক্তব্যটা প্রধান হলেই হলো, কন্টেন্টটা প্রধান হলো। আমি যে কাজটা করতে সেই কাজটা আমার সিরিয়াসনেস আছে, ঠিক আছে আমরা আলো এই মুহূর্তে পাচ্ছি না, আবার তুমি এইভাবে শুনুক না, কি অসুবিধা আছে। এখন একটা ট্রেন্ড দেখছি, মানে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স দেখে তাকে কাস্টিং করার প্রবণতা আছে, সেটা কতটা মানে ভয়ঙ্কর, বা আপনার কি ধারণা বা মতামত কি এই বিষয়ে? আসলে যে ইনভেস্ট করে তার তো নির্দিষ্ট মেথোডোলজি আছে, সেটা কি আমি জানি না।
আমি আন্দাজ করতে পারি। হুম। তার কারণ অনেকগুলো টাকা লাগানো হয়, সেই টাকাটা তুলে আনাটা অ্যাসিওর করতে হয়। হুম। এই সব ভেবে ভেবে কিছু মেথোডোলজি তৈরি করতে হয়। তখন মনে হয় ওয়েল নোন ফেস দরকার, ঘটনার ঘন ঘটা দরকার, লাল নীল হলুদ দরকার, এদিক থেকে ক্যামেরা ওদিক থেকে ক্যামেরা, মানে বিভিন্ন কিছু দরকার মনে হতে পারে। আতিশয্য মানে হ্যাঁ, প্রচুর মানে সেটা জিনিস। বিভিন্ন কিছু দরকার মনে হতে পারে, সেই জায়গা থেকে লোকে করছে। আবার উল্টো দিকে অন্যরকম কাজও হচ্ছে। থিয়েটারের একটা রাজনীতি আছে, আভ্যন্তরীণ রাজনীতি বলছি, আবার রাজনীতির থিয়েটারও আছে। মানে এই দুটো কতটা আপনার মনে হয় যে পরিপূরক বা এইটা আমি ওরকম মানে খুব মানে মানে বিশ্ববিখ্যার সাথে আমি বলে উঠতে পারবো না, মানে আপনার আমার সেই মতামত? লেভেলের পড়াশোনা নেই। তবে থিয়েটার করতে গিয়ে দেখেছি, হ্যাঁ। আমাদের তো 25 বছর হয়ে গেল দলটা, দলে। এখানে একমাত্র দল যেখানটায় কাজ করতে করতে আমি বুঝতে পারছি আমি একটু একটু করে বদলাচ্ছি। হুম। তারপরে দেখতে পাচ্ছি যে আমি থিয়েটারে এইসব মারধর লাথালাথি করার এসব হিস্ট্রি আছে। হুম। আমি সেটা দেখে এসেছি, আমার শুরুবাতটা ওইভাবে হয়েছিল। তো এখন বিভিন্ন রকমভাবে কাজ করার চেষ্টা করছি। এবারে কখনো কখনো আমার অসহায়ত্বই প্রকাশ করে ফেলি। অসহায়ত্বের প্রকাশ হচ্ছে এই কি করছিস, বা একটা মার দেবো, এগুলো তো অসহায়ত্বেরই প্রকাশ আর কি। মানে সেই প্রকাশটা কখনো কখনো করে ফেলি। থিয়েটারে মজা হচ্ছে থিয়েটার আমাকে এই প্রিভিলেজটা দিয়েছে, এটা বাইরে আমি করতে পারি না। মানে সেই সম্পর্কটা তৈরি করেছে যে যে কেউ ওটা করতে পারে এখানটায়, বা উল্টো দিকের ভয়েসটা ছোট্ট জায়গাতে শোনা হবে। তো ছোট্ট জায়গায় এটাই যদি পলিটিক্যাল প্র্যাকটিস হয় তাহলে এটা ছোট জায়গায় আছে। এটা যদি বড় জায়গায় হয় যে সবাই সবার কথা বললো, সবাই ডিপ্রেশন হলো, একটু গালাগাল দিল, এই ছেড়ে দেবো, কফি খাবি, আইসক্রিম খাবি, এই যে এইভাবে মিটিয়ে নেওয়াটা, এটা তো বড় পরিসরে হলে খুব ভালো হতো। কেউ কেউ চেষ্টা করছেন, থিয়েটারে আছে এই পরিসরটা, এখনো আছে। আমাদের দলের 3 জন পরিচালক, মানে একজন ওয়ান ম্যান আর্মির ব্যাপারই নেই আমাদের। পরিচালক চেঞ্জ আমি পরের দিকে থাকে, পরিচালক চেঞ্জ হতে থাকে পরিচালক, হ্যাঁ, মোটামুটি বিভিন্ন প্রোডাকশনে। আমাদের মূলত পরিচালক বিদুসাগর অরূপ খাড়া। আচ্ছা। আমি রিসেন্ট কাজ করা শুরু করেছি, মানে পরিচালক আমার মেন্টার, আমার বন্ধু সবই বলা যায়। 2022-এ যে ঘটনাটা, সেটার তিক্ত অভিজ্ঞতা কিছু যদি পারেন শেয়ার করবেন কি, মানে বা বলবেন? 2022-এর ঘটনাটা মানে ওটা তো সবাই মোটামুটি জেনে, আলাদা করে বলার কিছু নেই। সেটা হচ্ছে যে সব সমস্যাটা হয়েছিল, তো আমরা আমাদের জায়গায় পরিষ্কার ছিলাম যে কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা আমাদের বিষয় নয়, আর আমরা রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছি না। তো আমরা কিন্তু উল্টো দিকের তরফ থেকে যে কাজটা করছে সেটার প্রতিবাদ করা দরকার। আমরা একদম রোডে নেমে সবাইকে জানিয়ে এটা করেছিলাম, আর আমরা থেমে থাকিনি। এবং উল্টো দিকটা এবং ওরা অ্যাপোলোজাইজও করেছে, করতে বাধ্য হয়েছে এই সবারই দেখে। কালকক্ষ ছবিটা তো বেশ পুরস্কৃত ছবি আর কি, তো সেটার কাজ করার অভিজ্ঞতা যদি একটু বলেন। এবার একটা ছবি নিয়ে অভিজ্ঞতা বলা মুশকিল, মানে শর্মিষ্ঠা রাজদীপের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করি। ওরাও ইনস্টিটিউটে পড়ছে, তখন থেকে কাজ করছি। ফলে ওরাও ধীরে ধীরে বদলাচ্ছে, আমিও ধীরে ধীরে বদলাচ্ছি। আমরা একে অপরে কাজ করতে গিয়ে টের পাই। কালকক্ষ সময় সেটা হয়েছে, বিশেষ করে ওদের পরের ছবি মন পতঙ্গ সময় হয়েছে। ওদেরও মেথোডোলজি বদলাচ্ছে, আমাদের মেথোডোলজি বদলাচ্ছে, এবং ওরা খুবই প্রভাবিত করে আমাকে। ফলে তো ওদের প্রভাবেই এগুলো। ইন্ডিপেন্ডেন্ট ছবির মানে ভবিষ্যৎ, সেটা যদি আপনি কি মনে করেন? কারণ কমার্শিয়াল যেভাবে দাপট ফেলছে আর কি, সেখানে ইন্ডিপেন্ডেন্ট যে নিজের স্বর আর কি খানিকটা হলো একটু এখনো হলো কম। আর কিছু কিছু বিচ্ছিন্ন কাজ তো অবশ্যই খুব ভালো হচ্ছে। আমাদের তো প্রচুর বাজেট, এই যে রিল, আমরা রিল দেখতে পারি, রিল দেখার অভ্যাস হয়ে গেছে আমাদের। এবার কেউ যদি মনে করে মোবাইলে করে ফেলবে, কি আটকাবে? ফলে তার মানে তো কেউ চাইলে, সে খুব প্যাশনেট হলে এবং করবেই ঠিক করলে, তাকে আলাদা করে আটকানো এখন মুশকিল। কেন সবার হাতে যন্ত্র চলে এসছে, ফলে তো ওই শাসন আর কেউ শুনবে না। আমি খুব সিম্পল বলছি, এর বৃহৎ আসপেক্ট আমার জানা নেই, ইকোনমি কি এই নেই, এইটুকু আমি জানি যে আমার মনে হলো আমি মোবাইলটা নিয়ে ছবি করে নেবো, বা মোবাইলটা নিয়ে একটা পডকাস্ট করে নেবো, বা মোবাইলটা নিয়ে একটা কিছু করে নেবো। আপনার কমার্শিয়াল ফিল্মে অভিনয় করার ইচ্ছা বা প্রচুর করেছি। লাস্ট ছবিটা রায়াচন্দ্রর সাথে করলাম, ওটা মেন মানে ওয়ান অফ দ্য মেন কাস্ট আমি করেছি আর কি, মেন অ্যান্টাগনিস্টের রোলটাই করেছি, বিভীষণ। সেইটা সাউথের একটা খুবই বিখ্যাত ওয়েব সিরিজের রিমেক আর কি। তো সেটা করেছি, তার কারণ আমার এক্সপ্লোর করার আছে।
মানে একই জায়গায় কাজ করতে করতে একরকম তো এক ধরনের অভিজ্ঞতা, সম্পর্ক, বোধ টোধ এসব তৈরি হয়। আর একটা স্পেস আছে, সেই স্পেসটাতেও তো কিছু মানুষ কাজ করে, তো সেইখানে গিয়ে তাদের সাথেও তাদের কাজের পদ্ধতিটা কি সেটা জানা, এক্সপ্লোর করাটা সেটাও জরুরি। মানে যদি অভিনয় শুধুই স্কিল নয়, তার সাথে আরো অনেক কিছু, কিন্তু স্কিল তো বটে। এই স্কিলটা তো আমাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষ বদলালে, ইকোনমি বদলালে তার চরিত্র বদলে যাবে, তো সেগুলোকে তো আমাকে মানে দেখতে হবে, আর দেখতে গেলে করতে হবে। তো দেখা যাক কি হয় তারপরে ফাইনালি। একটা চরিত্রের প্রস্তুতি কি হবে, মানসিক ভাবে বা মানে শারীরিক ভাবেও যদি কোনো এই রাস্তাটা পরিচালকই মোটামুটি দেখিয়ে দেন কিভাবে প্রস্তুতি হবে। খুব কম ছবিতে সে প্রস্তুতির সুযোগ হয়, কিছু কিছু ছবিতে প্রস্তুতির সুযোগ থাকে, তখন পরিচালকের পথেই এগোই। তার আগে থেকে একটা মানসিক মানে একটা কি হয় প্রস্তুতি বিষয়টা কিরকম বলি, ধরুন আপনার সাথে আমার কথা হলো যে আমি না অমুক ছবিটা করবো, কিন্তু 1 বছর পর করবো, একদিন আড্ডা হলো, এটা ভাবছি, আপনাকে এই রোলটাই ভাববো, এই যে আমি শুনে নিলাম কাজটা হলো কি না হলো, এবার আমার ওটা কিন্তু আমার আরো অন্যান্য কাজের মধ্যে আর একটা কাজ কোথাও কোনো একটা কোনায় পড়ে গেল, মানে আমার চিন্তার কোনায় পড়ে থাকলো। এবার কি হয়, ওটা আউট অফ ফোকাসে থাকে, মানে ফোকাসও ইমিডিয়েট অন্য কিছু, কিন্তু ওটা থাকে আউট অফ ফোকাসে হলেও থাকে। এবার কখনো কখনো ওটা ফোকাসে চলে আসে, আবার চলে, এইটা তো থাকে। তারপর ছবিটা যখন হয় 1 বছর পরে, বা ছবিটা হলো না, কাস্টিং চেঞ্জ হয়ে গেল, তখন ওই আউট অফ ফোকাস ওটা থাকে বলে কাস্টিংটা চেঞ্জ হয়ে গেলে খারাপ লাগে। ছবিটা যখন শুরুর মুখে, তখন ফোকাসটা শুধু ওই ছবিটাকে কেন্দ্র করে হয়। প্রস্তুতি কিন্তু যেদিন শোনা হয় সেদিন থেকে শুরু হয়ে যায়। শিল্পীদের তো একটা নিজস্ব দেখা থাকে, দেখার চোখ থাকে আলাদা, বা অবজার্ভ করেন অনেক বেশি শিল্পীরা। তো চারপাশে যে মানুষদের সঙ্গে আপনার ইন্টারাকশন হচ্ছে, বা বাসে ট্রামে যাতায়াত করার সময় তাদের থেকে মানে ইনভাইব করেন কিছু, বা নিজে ওদের যে ম্যানারিজম গুলো, আমি যে মানে ইকোনমিতে বিলং করি, আমাকে পাবলিক ভেহিকেল হ্যান ত্যান এসব করে করেই চলতে হয়। তো এই লোকগুলোর সাথে সারাক্ষণ আমার যোগাযোগ চলে আর কি, কথা হয়, গল্প করি। আগে অতটা পেরে উঠতাম না, প্রথম দিকে একটু অস্বস্তি হতো লোক চেনা হলে। এখন তো আমার কিরকম মনে হয়, আমার তো আর একটা রিসোর্স ফুল পার্সন পেলাম, একটু কথা বললেই বোঝা যায়। তখন তার সাথে কথা বলতে বলতে দিব্যি সময় কেটে যায়, মানে ইভেন প্রচুর কথা। মানে সিনেমা নিয়ে এমন কিছু মানুষ আছে তাদের সাথে হঠাৎ আলাপ হয়ে যায়, তারা আমার থেকে অনেক বেশি সিরিয়াস। মানে আমি কোন কাজটা করছি সেটা শুনে বলে দিল যে এইটা ওই সত্য ঘটনা অবলম্বনে এরকম 4টে সিরিজ হয়েছে, এইটা আবার এই সিরিজ, মানে এইভাবে লোকে খবর রাখে আর কি। তো এইটা আমি তো মানে আমার কি বলে ওটাকে আহরণ করার জায়গা, তো এটা আমি ছেড়ে দেবো না এখনই। কোন চরিত্র আপনার সঙ্গে থেকে যায় এরকম হয়েছে বা থেকে গেছে আর কি? মানে সবচেয়ে কাছের বন্ধু মারা গেলেও সে থাকে না, বাবা মা মারা গেলেও থাকে না, কিন্তু সাবকনসিয়াসে থাকে। ওটা তো ওই ফোকাস আউট অফ ফোকাসের মতো আর কি, থেকে যায়, মানে আউট অফ ফোকাসে তো থেকে যায়, কখনো ফোকাসে চলে আসে, এটা হয়। মানে এটা নিয়ে আর মানে থেকে যায় না আমি বলতে পারি না, একটা ইমপ্রেশন কোথাও থেকে যায়, সাবকনসিয়াস হলেও থাকে, মানে থাকে তো। মানে তার কারণ হচ্ছে তো ইয়েতে ছাপ ফেলে দেয়, মানে ফাইনাল তো একটা আইডিয়াকে একটা ভিজিবিলিটি দেওয়ার চেষ্টা করছি আমরা, সেই আইডিয়াটা তো জ্যান্ত, ফলে সেই আইডিয়াটা আর যে পারফর্ম করছে তার আইডিয়ার সঙ্গে তো একটা সংঘাত চলে, কখনো মিল চলে, তো এটা চলবে আর কি। মানে এক একটা চরিত্র করলে যে সংঘাতে মানে আমি উন্নতই হয়েছি আসলে, মানে চরিত্রগুলো করতে করতে আমি শিখেছি। নধরের বেলা যে ছবিটা, সেটা নিয়ে একটু যদি বলেন। নধরের বেলা ছবিটা তো রটারডামে আমাদের ইয়েটা হলো, প্রথমবার দেখানো হলো ছবিটা, তারপরে আরো বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে, দেখা যাক এই মাসের মধ্যে কিছু খবর হয়তো আমরা পাবো। ওটা আমার মানে রিসেন্ট টাইমের যে কাজ, সেই নজরে বেলা একটু বেশ ভালোই ছাপ ফেলেছে। একটু কমপ্লেক্স চরিত্র, মানে যেটুকু ট্রেলার দেখে মনে হলো, সিনেমাটা এখন আমাদের সামনে আসে, একটা মানুষ ওই খুবই স্লো একটা লোক, এত চারপাশে ব্যস্ত, আমার কাছে কোনো রেফারেন্স ছিল না এটার, মানে কোনো রেফারেন্স আছে, ডিরেক্টরের রেফারেন্স, আর ওর কাজের পদ্ধতিটাও কিরকম, মানে ওর কমিউনিকেশনটা কিরকম, মানে
এই যে রুমটা আছে, হুম। এই রুমটা হচ্ছে একটা ব্যাস, মানে নধরে ফেলার ব্যাস। হুম। ও এইরকম করে ধরে মানে একটা স্পেস তৈরি করে দেয়, হুম। সব মিলিয়ে কথা বলে, ঝামেলা করে, এটা করে সেটা করে। আমরা আমাদের প্রচুর মজার মজার ইনসিডেন্ট আছে। আচ্ছা। মানে একটা সময় গিয়ে মনে হয় যে আমাকে আর খুব ভেবে কিছু করতে হচ্ছে না, আমি ওই স্পেসটার মধ্যে আমাকে ঠেলে ঢুকিয়ে দেয়। এইটা আমার সুবিধে ওর সাথে কাজ করার আর কি। প্রদীপ্ত মিউজিক কোনো মিউজিক মানে খুবই হিসাবে- ইম্পর্টেন্ট, মানে সপ্তবিদ্যার এই ছবিটার ক্ষেত্রে মিউজিক তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে কাজ করতে করতে বিরোহীর ক্ষেত্রেও মানে সেটা আপনার- দেখলাম আমি এটা বছর 3-4 আগে কি করে একটা যেন আবিষ্কার, মানে আবিষ্কার না মানে হুম। আমি জানতাম না আবিষ্কার না, আমার অজ্ঞতা আর কি। আচ্ছা। তো আমার মনে হলো যে ওইটা খোঁজার চেষ্টা করি, এক একটা চরিত্রের তো এক একটা করে সুর থাকে, এটা আমি এরকম করে বলে ফেলি সবসময় পাই এমনটা নয়, কখনো কখনো পেয়ে যাই। ওটা পেয়ে গেলে তখন অনেক কিছু আর মানে খুব মানে অনেক কিছু ভাবতে হয় না, এমনি এমনি হতে থাকে। Organic মিউজিক ভীষণ খুব পছন্দ। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে অভিনয়ের জন্য এবার খুবই জরুরি একটা জিনিস আর কি। মানে প্রত্যেক চরিত্রের নিজস্ব একটা মিউজিক থাকে, সেটা মনে সেইটা করেন? থাকে, মানে আমি এটা মানে খুব ওই মেথডিক্যালি বা এভাবে আমি এরকম। বলে উঠতে পারবো না, কিন্তু থাকে একটা কিছু থাকে। সেটা হয়তো আরো 10-12 বছর কাজ করতে করতে, মেলামেশা করতে করতে, কথা বলতে বলতে আমি একটা আঁচ পাবো হয়তো। আচ্ছা, আমাদের যে দল আটপৌরে আর কি, আটপৌরের থেকে আমরা যে পডকাস্টটা করছি আর কি, হুম। তো আটপৌরেকে নিয়ে যদি কিছু মেসেজ বা বার্তা কিছু দেন। আটপৌরের এখনো আমি ওই চন্দনদার ইন্টারভিউটা দেখেছি, হুম। ছন্দাদের ইন্টারভিউ দেখেছি, পুরোটা দেখিনি। আচ্ছা। কিন্তু এবারে কি বলবো, আজকে আটপৌরের লোকজনের সাথে আলাপ হলো, তো এইরকম আটপৌরে কথাবার্তা হুম। মানুষের কাছে পৌঁছে দিতে তো একটা আত্মবিশ্বাস লাগে যে এ তো চেনা লোকও নয়, হুম। কিন্তু আমার এই ছোট কথা, আমার এই সামান্য আয়োজন, যতটুকু আছে ততটুকুই থাক, ততটুকু দিয়ে প্রেজেন্ট করি। এটা তো একটা বেসিক সাহস বা কোথাও একটা দার্শনিক জায়গা তো লাগে, সেটা আমি এক্স্যাক্টলি এক্ষুনি আমাদের কম দিনের আলাপে আমি বলে উঠতে পারবো না, কিন্তু লাগে। তো এইরকম কাজ যে করছে, সেই রকম একটা কাজের সঙ্গী হতে পারলে তো ভালোই লাগে। আমি তো বলছিলাম যে আমি এড়াচ্ছিলাম ইন্টারভিউ। তারপরে আপনাদের ওই ইগারনেস হ্যাঁ। পেছনে মানে ঠিক আছে। তারপর আমি আসার সঙ্গে সঙ্গে কত কন্ডিশন দিচ্ছি, বিরাট কেউ কেটা 20 মিনিট, এই মিনিট, আসলে রিহার্সাল চলছে, হ্যাঁ। তো অনেকক্ষণ আমরা কথা বললাম, ভালো লাগলো। আর আর এইটুকুই বলবো আসলে, এটা না মানে একটা কাজ হচ্ছে, আপনারা দেখুন, মানে অনেক কিছুই দেখছেন, এটাও দেখুন, ভালো না লাগলে দেখবেন না, ভালো লাগলে দেখবেন। মানে সবার কাজটা দেখতে হবে, দেখে হ্যাঁ, তারপর যদি দেখুন, হ্যাঁ, মানুষ হ্যাঁ। সমালোচনা করে আর সেটা বরং লোকজন যেভাবে এখন হয়ে থাকে না, চাপ, কাজ, কর্ম নিয়ে, তবুও আমি আবেদন করব দেখুন না, মানে তারপর রিজেক্ট করতেও 2 মিনিট লাগে, দেখুন একটু নিজেদের মতো করে। আজকে এখানেই শেষ করছি হ্যাঁ। পর্বটা। নমস্কার।